প্রিয় দর্শক, নিটোল টাটা মাইটিপি সংলাপে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি সোহেল হায়দার চৌধুরী। আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজও আমাদের যে বিষয়টি আলোচনার জন্য সেটি হলো কমেছে উৎকণ্ঠা, বেড়েছে স্বস্তি। আর এ নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন শিক্ষাবিদ ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর আবুল কাশেম মজুমদার। তিনি আমার বাম পাশে রয়েছেন, আর আমার ডান পাশে রয়েছেন সিনিয়র সাংবাদিক জনাব জাকারিয়া কাজল। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আজকে সারাদিন দেশে বেশ কিছু উল্লেখযোগ্য অগ্রগতি আপনারা নিশ্চয়ই জানেন। তার একটি হলো যে কোটা সংস্কার নিয়ে আদালত আপিল বিভাগ যে রায় দিয়েছে সেটি প্রজ্ঞাপন জারি হয়েছে এবং ইন্টারনেট সংযোগ আজ রাতেই ব্রডব্যান্ড সংযোগ দেয়া হবে তেমনটি জানা গেছে। এবং একই সঙ্গে আরও যেটি রয়েছে যে বেশ কিছু ঘটনা রয়েছে, বেশ কিছু অগ্রগতি রয়েছে। আগামীকাল সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে এবং 11টা থেকে 3টা পর্যন্ত সরকারি অফিস আদালত চলবে এবং পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার একটি চিন্তাভাবনা করা হচ্ছে। সব কিছু মিলে স্বস্তির দিকে যাচ্ছে পুরো দেশ। এবং আজকে আমরা সেই যে ধীরে ধীরে স্বস্তির বাড়ছে, উৎকণ্ঠা কমছে, সেটি নিয়ে আমরা মূলত আলোচনা করব। আমি শুরুতে আমার হাতের বাম পাশে রয়েছেন আমাদের অতিথি শিক্ষাবিদ ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর আবুল কাশেম মজুমদার। আপনার কাছে জানতে চাই যে এই যে উৎকণ্ঠা কমে এসছে এবং স্বস্তি বাড়তে শুরু করেছে, আপনি এটিকে কীভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। আসলে পুরো দেশবাসীর মতো আমি নিজেও গত একটি সপ্তাহ আমার কাছে মনে হয়েছে এটা একটা দুঃস্বপ্নের মধ্যেই দেশটা গেছে এবং আমরা এটা কখনো গুণাক্ষরে ইভেন স্বপ্নও আশা করিনি। দুঃস্বপ্নের মধ্যেও অত বড় যে মারাত্মক পরিণতি দেশের, সেটা আশা করিনি। তো যাক, এখন মানুষ তো তারপরেও আশা নিয়ে বেঁচে থাকে, কারণ দুঃখ কষ্ট যাই কিছু হোক আমাদের দেখুন আজকে এই তো পথ আমাদের স্বস্তি আসতেছে, কিন্তু একটু জিনিস কষ্ট লাগে যে আসলে বোধহয় আমরা বাংলাদেশিরা, আমি নিজেও এর মধ্যে পড়ি, কি আমরা আসলে কীভাবে কী কাজগুলো করি সেটা হয়তো বা চিন্তা করি না। আমার কাছে খুব কষ্ট লাগতেছে যখন টিভিতে নিউজটা দেখলাম ইউনাইটেড আরব এমিরেটসে আমাদের বাংলাদেশি 57 জন 10 বছর কারাদণ্ড, 3 জনের যাবজ্জীবন কারাদণ্ড। বিষয়টা কি? এই কোটা নিয়ে ওনারা ওখানে গেছেন পরিশ্রম করে, টাকা পয়সা খরচ করে, এবং তাদেরকে এই কাজে তারা কতটুকু শতপ্রণোদিত হলো আর কতটুকু তাদেরকে ইন্ধন দেওয়া হলো। ঠিক একইভাবে একই ঘটনা ঘটেছে সৌদি আরবে। তা অলরেডি টেবিল স্কলে দেখে আসলাম আরব আমিরাত আমাদেরকে বাংলাদেশের জন্য ভিসা বন্ধ করে দিয়েছে। এই যে ক্ষতি, কত অপরিণীয় ক্ষতি আমাদের হয়ে গেল। এই যে সপ্তাহখানিকের মতো ইন্টারনেট বন্ধ থাকলো, আমাদের এই তরুণ কোমলমতি শিশুরা, ছাত্ররা, তারা কিন্তু অনেকেই, আমি যতদূর জানি, যেহেতু শিক্ষার সাথে দীর্ঘ সময় ধরে 4 দশকের অধিক সংশ্লিষ্ট ছিলাম, বিশেষ করে আমাদের যারা ক্রিয়েটিভ ছেলেমেয়ে, তারা কিন্তু অনলাইন কাজ করে, তাদের যে কাজগুলো আউটসোর্সিং করে, তাদের এই আউটসোর্সিংয়ের কাজগুলো, সেটাই রাষ্ট্রের তো যেটা ক্ষতি হলো, বাংলাদেশ টিভির, বিটিভির কথা যেটা না, কিন্তু আপনি তো জানেন যে ফেসবুকের মাধ্যমে নানাভাবে বিভ্রান্তি ছড়ানো হয়েছে, গুজব ছড়ানো হয়েছে। এখন এই কারণেই আমি নিজেও যদি বলি আর কি, যে ইন্টারনেট আমার নিজের প্রতি সেকেন্ডেই দরকার, কারণ নিজে কিছু কাজকর্ম করার চেষ্টা করি, পাশাপাশি ছেলে মেয়েরা আছে তারাও দেশের বাইরে আছে, তাদের সাথে যোগাযোগ, এটা প্রত্যেকে বাংলাদেশে এখন আমরা মধ্যবিত্ত যারা, বিশেষ করে একটু এনলাইটেন যারা, তাদের প্রত্যেকের ছেলে মেয়ে দেশের বাইরে আছে, তাদের সাথে কথা বলা, ওরা ওই দিক থেকে উৎকণ্ঠায়, এরকম একটা অবস্থার মধ্যে যাক, অবশেষে আমি মনে করতেছি যে আমরা আশা করতে পারি যে আমাদের শুভবুদ্ধির উদয় হচ্ছে এবং এই শুভবুদ্ধিটাকে সরকার স্বীকৃতি দিয়ে যেভাবে কাজগুলো আগায় নিচ্ছে, ইন্টারনেট আজকে আপনি বললেন আসতেছে, হয়তো বা আসবে, যদি আমরা সেটাকে অ্যাবিউজ না করি। ঠিক পাশাপাশি একইভাবে আমাদের আইসিটি মন্ত্রী বলেই দিলেন, এটাকে যেন কোনোভাবে আমরা সোশ্যাল মিডিয়াটাকে যে এমন কোনো প্ল্যাটফর্ম হিসাবে ব্যবহার না করি দেশের ক্ষতির জন্য, জাতির ক্ষতির জন্য, সমাজের ক্ষতির জন্য। ঠিক একইভাবে আগামীকাল থেকে অফিস আদালত চলবে সকাল 11টা থেকে 3টা পর্যন্ত, এই কয়েক ঘন্টা অফিস চলবে এবং আমার মনে হয় আগামী সপ্তাহ থেকে আরও শিথিল হওয়ার সম্ভাবনা থাকবে। এরকম অবস্থায় আমি মনে করি যে হ্যাঁ, অ্যাটলিস্ট
আল্লাহর কাছে শুকরিয়া। এবং আমি বললাম তো যে এই জিনিসগুলা আমাদের সোল সার্চিং করতে হবে। আবারও ফিরবো আপনার কাছে। জনাব জাকারিয়া কাজল, স্বস্তি বাড়ছে, মানুষের মধ্যে যে উৎকণ্ঠা ছিল সে উৎকণ্ঠা কমে এসেছিল, এর মধ্যে ইন্টারনেট মানে আবার চালু হতে যাচ্ছে, জীবনযাত্রা আরও সহজতর হচ্ছিল, আরও অনেকটা উৎকণ্ঠাহীন হচ্ছিল। সেই জায়গায় আমাদের কাছে উৎকণ্ঠার যে বিষয়টি স্যার বলছিলেন যে আরব আমিরাতে আমাদের ভিসা বন্ধ করা হলো এবং 57 জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো। দেশে দীর্ঘ কয়েকদিন নাশকতা চালানো হলো এবং এখন আমরা দেশের বাইরে নানা সংকট তৈরির একটি চেষ্টা দেখছি। আপনি কিভাবে দেখছেন বিষয়টা? না, আমি আসলে রিলেট করতে পারিনি ব্যাপারটা, মানে আরব আমিরাতের ব্যাপারটা যদি আরব আমিরাতে বিক্ষোভ মিছিল করার না অপরাধে না আমি সেটাই বলছি, কোটার জন্য না, এটার সঙ্গে আমাদের এই কোটা কতটা প্রভাবিত করেছে এটা আমার জানা নেই। তবে আমি মনে করি আমাদের যে শ্রমিক, মানে এখন তো বাংলাদেশের যে অবস্থা, আমাদের তো একটা বিশাল অর্থনীতির একটা বিশাল যোগান দেয় আমাদের এই রেমিটেন্স যোদ্ধারা, তাই না? এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই। এবং এই রেমিটেন্সে যে দুটি দেশের নাম প্রফেসর সাহেব বললেন, এই দুটি দেশের কিন্তু একটা মেজর অংশ। যথেষ্ট। দেখেন উনি যেটা বললেন যে এখন আমাদের মধ্যবিত্ত অনেক সন্তানরা বাইরে থাকে, আমাদের যারা সন্তানরা বা এই ক্লাসের যারা থাকে তারা কিন্তু রেমিটেন্স পাঠায় না। তারা হলো ধরেন ওনার ছেলে বা আপনার ছেলে বা আমার মেয়ে ঈদের সময় আপনার জামা কাপড় কিনতে পাঠালো ইত্যাদি ইত্যাদি, ওটা কিন্তু আমার রাষ্ট্রীয় কোষাগারে কোনো উপকারে আসে না, টু বি ভেরি ফ্র্যাঙ্ক। আমার কিন্তু যারা শ্রমে ঘামে যারা উপার্জন করে তাদের টাকাটাই কিন্তু দেশে আসে এবং সেটা আমাদের রিজার্ভকেও স্ফীত করে এবং রেমিটেন্সের একটা বড় অংশ। সেখানে যদি এগুলো করে এই বাজারটার উপর এমনি কিন্তু বিভিন্ন দেশ একটা ভীষণ প্রবল প্রতিদ্বন্দ্বিতার মধ্যে আমরা আছি, সেখানে যদি এই বাজারটি নষ্ট করা হয় সেটা কিন্তু অর্থনীতির জন্য একটা বিরাট থাকে। এবং আই এম অ্যাফ্রেড যে এর মধ্যেও কোনো ইন্ধন আছে কিনা বা চক্রান্ত আছে কিনা। কারণ দেখেন বাংলাদেশ যখনই সমৃদ্ধির দিকে এগিয়ে যায়, এটা বাংলাদেশের দুর্ভাগ্য, তখনই কিন্তু নানামুখী ষড়যন্ত্রের কথা আসে। আমি যদি একটু বলি, দেখেন বঙ্গবন্ধুকে যখন হত্যা করা হলো 75-এ, এরও বাকশাল হওয়ার কথা, বাকশাল নিয়ে বহু আজে বাজে কথা সমালোচনা শুনি, কিন্তু বাকশালটা ভালো হতো না খারাপ হতো সেটা কিন্তু প্রমাণিত হয়নি। এমনও তো হতে পারতো বঙ্গবন্ধুর যে দর্শন ছিল সেটা যদি বাস্তবায়িত হতো, দেশটা অনেক ইকোনমিক্যালি সোশ্যালি অনেক ডেভেলপ হতো। আমরা বলি যে গণতন্ত্র থাকতো, বলা হয় যেটা বাকশালের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ তা একদল, কিন্তু ওই সময়ে দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য বাকশাল যে একটা বিশাল ইতিবাচক ভূমিকা রাখতো না কে জানে। সেই সময় রাজনৈতিক এক ধরনের সংকট। না, আমি কেন বলছি কথাটা, দেখেন একটা সম্ভাবনার দুয়ার হয়তো বাকশাল খুলে দিত এবং যুদ্ধবিধ্বস্ত দেশটাকে কিন্তু বঙ্গবন্ধু একটা স্টিয়ারিংয়ের একটা ইতিবাচক দিকে নিয়ে যাচ্ছিল। বঙ্গবন্ধুকে হত্যা করা হলো, এমনকি জিয়া রহমান সাহেবকে যখন হত্যা করা হয় তখনও কিন্তু ইকোনমিক ইন্ডিকেটরগুলি পজিটিভ ছিল, তাকে হত্যা করা হলো। আমি যেটা মিন করতে চাচ্ছি, বাংলাদেশ যখন উন্নতির দিকে যায় তখনই নানামুখী ষড়যন্ত্র আসে। এই সরকারের নিয়ে আপনি ভোট টোট নিয়ে যত সমালোচনাই থাকুক, বাংলাদেশের অর্জন তো আওয়ামী লীগের সময় সবচেয়ে বেশি। আমি অস্বীকার করছি না যে বহু বিতর্ক থাকবে, বহু সমালোচনা থাকবে, ভালো কাজের সমালোচনা থাকে সেটা, কিন্তু বাংলাদেশ এই গত 15 বছরে বাংলাদেশের যে অর্জন, আমি না পদ্মা বলেন, মেট্রো বলেন, এরকম এই অর্জন কিন্তু বাংলাদেশের স্বপ্নের মতো, তাই না? কাজেই এবং দেখেন আমাদের এই বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীকে কিন্তু অনেকবার হত্যা চেষ্টা করা হয়েছে, তাই না? আল্লাহর রহমতে উনি সারভাইভ করেছেন। এই যে বাংলাদেশের যে অব্যাহত উন্নতি ও অগ্রযাত্রা, ইকোনমিক ইন্ডিকেটরগুলি, আমরা এখন উন্নয়নশীল দেশের দিকে যাচ্ছি, একটা গোষ্ঠী কিন্তু যারা প্রথম থেকে স্বাধীনতার প্রথম থেকেই বাংলাদেশের ভালো চাইতো না বা বাংলাদেশের অস্তিত্বের স্বীকার করি, তাদের এই ষড়যন্ত্রের কিন্তু রূপ হচ্ছে এগুলো। এবং এই ষড়যন্ত্রগুলো এখন উই আর ইন এ গ্লোবাল ভিলেজ, তাই না? কাজে এখন বিশ্ব হাতে, কাজে ষড়যন্ত্রগুলি কিন্তু এখন খালি দেশের মধ্যে না, দেশের বাইরেও কিন্তু এই ষড়যন্ত্রের জাল বিস্তৃত, যেটা আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি। এবং এই যে প্রফেসর সাহেব যেগুলি বললেন স্যার, এটা যে আপনার আরব আমিরাত বলেন, সৌদি আরব বলেন ইত্যাদি, এটা যে এই ষড়যন্ত্রের অংশ না,
এটা একদম এটা মনে না করার কোনো কারণ নেই। আমি তো মনে করি যে এগুলি এমন ষড়যন্ত্রের একটা অংশ হতে পারে। আপনি যেটা বললেন যে ভিসা বন্ধ হয়ে গেছে, এটা কিন্তু আমাদের শ্রমবাজারের জন্য সাময়িকভাবে বন্ধ। এটা নিশ্চয়ই আমাদের সরকার কাজ করবে, বাংলাদেশ সরকার, কিন্তু শ্রমবাজারের জন্য এটা একটা বড় ধাক্কা। কাজেই বর্তমান সরকারকে কিন্তু বহুমুখী ষড়যন্ত্র মোকাবেলা করতে হয়। সরকারের দায় আছে, ব্যর্থতাও থাকবে, সেটা অন্য বিষয়, কিন্তু এইগুলো কিন্তু সরকারকেই ফেস করতে হবে। আরেকটা বিষয় আমি এই সুযোগে বলে নিই, একটা সরকার, আওয়ামী লীগকে আমি পছন্দ নাও করতে পারি, একটা দলীয় সরকারকে সবাই পছন্দ করবে, নট দ্যাট এই সরকারের বিভিন্ন সমালোচনা হবে, সরকারের বিরুদ্ধে ক্ষোভ হবে, বিক্ষোভ হবে। তো সরকার আর রাষ্ট্রকে যারা গুলিয়ে ফেলে তারা কি ইচ্ছাকৃতভাবে করে নাকি অনিচ্ছাকৃতভাবে, এটাও ভেবে দেখে। কারণ সরকারের ক্ষতি, বিটিভি ভবন পোড়ানো, মেট্রো রেল পোড়ানো, টোল প্লাজা পোড়ানো, এগুলো তো সরকার, এটা তো সরকারের সম্পত্তি না, এটা জনগণের সম্পত্তি, বাংলাদেশের সম্পত্তি। যারা এগুলি করছে তারা তো রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করছে। কাজে এই রাষ্ট্র এবং সরকারের বিভাজন রেখাটা বোধ হয় আরো সূক্ষ্মভাবে দেখা। আবারও আপনার কাছে অধ্যাপক ডক্টর কাজল ভাই, আমি একটু সাপ্লিমেন্ট করি। শুধু কাজল ভাই, আমি যেটা বললাম সেটা তো আমি টেলিভিশন দেখেই বললাম, হয়তোবা আজকে সারাদিন আপনি বাইরে ব্যস্ত ছিলেন, প্রবাসী কল্যাণমন্ত্রী বলেছেন। তো এরপর যেটা শুনলাম সেটা আমাদের যুক্তরাজ্যে, ইংল্যান্ডে, আমাদের বিলেতে আমাদের হাই কমিশনে ভবন অ্যাটাক করার পরিকল্পনা করা হচ্ছিল। এটা হবে, আপনি তো এই যে জিনিসটা বলতেছিলাম, এটাতে আমি বললাম যে আমাদের যেমন দেশপ্রেমের ঘাটতি নেই, তেমনি আমার মনে হয় আমাদের দেশপ্রেম মির্জাফরের ঘাটতি নেই। অধ্যাপক ডক্টর আবুল কাশেম মজুমদার, আমি একটু জানতে চাইছি, জাকারিয়া কাজল সাহেব যেটা বললেন সেটা হলো যে রাষ্ট্র এবং সরকারকে আমরা এক করে ফেলছি। আপনি শিক্ষাবিদ, আমাদের দেশের রাজনীতিবিদ আছেন অনেকেই, মানে রাজনীতিটাও তো একটা শিক্ষার অংশ, শিখে শিখে একটি জায়গায় মানুষ যায়। সেই জায়গায় আমাদের এই প্রজন্ম অথবা আমাদের রাজনীতি যারা করেন তারা এক করে কেন ফেলছেন রাষ্ট্র এবং সরকারকে? না, আমার মনে হয় আসলে যে বিষয়টা হলো যে আমরা কি এটা রাজনৈতিকভাবে সচেতনভাবে করতেছি না অসচেতনভাবে করতেছি। কারণ এখানে রাষ্ট্রের যেটা হয়, রাষ্ট্রের তিনটা অঙ্গ, একটা হলো বিচার বিভাগ, একটা হলো নির্বাহী বিভাগ, আর একটা হলো আইন বিভাগ। এই নির্বাহী বিভাগটাই হলো সরকার। এখানে তো নির্বাহী বিভাগে এক্সক্লুসিভলি যারা গভর্নমেন্টে আছে, পলিটিক্যাল পার্টি। আপনারা যারা শিক্ষাবিদ আছেন অথবা যারা রাজনৈতিক শিক্ষক আছেন, বাংলাদেশের রাজনৈতিক শিক্ষক তো আছেন, ওরিয়েন্টেশনের মাধ্যমে রাজনীতিবিদ তৈরি হয়, সেই জায়গায় কি রাজনৈতিক শিক্ষক বা শিক্ষাবিদদের শিক্ষাদানের কোনো ত্রুটি আছে কিনা, এই যে রাষ্ট্র এবং সরকারকে এক করে ফেলা? এইটা আপনি যদি বলেন, আমি আপনার সাথে অনেকটা একমত হব। কারণ অনেক সময় দেখা যায়, আমি নিজের ইয়েতে দেখেছি, এটা কি আমরা কনসাসলি করি না ডেলিভারেটলি করি আমি জানি না। আমি আপনাকে বলবো, আমি যে বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন শিক্ষকতা করেছি, সেখানে একটা সময় আমি ওনাকে জিজ্ঞাসা করলাম, এই যে আপনি বলতেছিলেন এই গোলামি চুক্তি, আমি 1972 সালের 12 পাকে বাংলাদেশের যে চুক্তি, হ্যাঁ, 1972 সালের বঙ্গবন্ধু মুজিব ইন্দিরা চুক্তি, সেই মুজিব ইন্দিরা চুক্তি সম্পর্কে কথাটা আমি এখানে এই কারণে টানতেছি, যাকে আমি জিজ্ঞেস করেছি তিনি অত্যন্ত বেটার অ্যান্ড পলিটিক্যাল সায়েন্টিস্ট, একটা বিশ্ববিদ্যালয়ের অত্যন্ত সিনিয়র প্রফেসর। ওনাকে আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনি যে বলতেছেন যে চুক্তিটার ব্যাপারে, গোলামি চুক্তি, আপনি কি চুক্তিটা দেখেছেন, করেছেন কখনো? উনি সত্যি আমাকে বললেন না, করিনি। আমি বললাম যে এক্স্যাক্টলি একই ধরনের চুক্তি 1970 সালে রাশিয়া এবং ইরাকের মধ্যে হয়েছিল, ওটারই প্রোটোটাইপ, কপিটা বলা যায়। কিন্তু আপনার মতো যদি একজন লোক বিইং এ প্রফেসর অফ পলিটিক্যাল সায়েন্স অর যদি বলেন ইউনিভার্সিটি, তাহলে হয় কি? এখন ঠিক এখানে আমাদের পড়ালেখার মধ্যে যে ত্রুটিটা আছে, এটা তো আসলেই বলা যায়। কারণ আমাদের শিক্ষা ব্যবস্থাতে ত্রুটিটা কি এই যে শিক্ষা ব্যবস্থার যে একটা নানা রকমের প্যাটার্ন, যেমন পাবলিক বিশ্ববিদ্যালয় কলেজ, প্রাইভেট বিশ্ববিদ্যালয় কলেজ, ইসলামী মাদ্রাসা শিক্ষা, কিন্ডারগার্টেন, প্রাথমিক শিক্ষা, এই কারণে কি আমি এটা তো যেহেতু আজকে আমাদের যে বিষয়টা নিয়ে কথা, আসলে এটা নিয়ে অনেক আলোচনা করা যায়। কারণ আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে নিয়ে এই যে মনে করেন, আমরা কি পারলাম, আমরা যে প্রাইভেট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষগুলো আমাদেরকে দিনের পর দিন বলে যাচ্ছিল যে বিশ্ববিদ্যালয় রাজনীতিমুক্ত বিশ্ববিদ্যালয়, কিন্তু এখন আপনার যে ঘটনাগুলো ঘটলো, সাপোজ টু বি আমাদের বেস্ট প্রাইভেট বিশ্ববিদ্যালয়, ওয়ান অফ দ্য বেস্ট প্রাইভেট বিশ্ববিদ্যালয়, সেখানে তারাই তাদের ছাত্রছাত্রীদেরকে
তারা নিয়ন্ত্রণে রাখতে পারেননি, তাই না? তো এই শুক্রবারে যেটা ঘটলো আমি সেটার কথাই বলতেছি। তো এখানে অনেক সময় দেখা যায় আমরা ডেলিবারেটলি অনেক কিছু করি। আমি ওই বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সাহেবের তো দরকার ছিল না, এখন ছাত্রছাত্রীদেরকে হয়তোবা উনি গিয়েছেন তাদের সাথে সহমর্মিতা প্রকাশ করতে, কিন্তু সহমর্মিতা প্রকাশটা রাস্তাতে না যায় ওনার ক্যাম্পাসের ভিতরে থাকলে আমি অত্যন্ত খুশি হতাম। তো এরকম ঘটনাগুলো আমি বলেছি, এই যে অতিরিক্ত অনেক কিছু আমরা করে ফেলি, আমাদের প্রত্যেকের জায়গা থেকে দায়বদ্ধতা সরকার এবং রাষ্ট্র এই তফাৎটা আমার মনে হয় এটা আসলে ক্লিয়ার করা উচিত। এই কারণেই আমরা হয়তোবা শেখ হাসিনাকে মনে করি যে সরকার প্রধানে মনে করি, আবার অনেক সময় যত রকমের আছে সবকিছুতে মনে করি, কিন্তু রাষ্ট্রের কথা চিন্তা করি না। জনাব জাকারিয়া কাজল স্যার বলছিলেন যেটা যে আমাদের পাঠ গ্রহণের অভ্যাস বা শিক্ষার অভ্যাসটা কমে গেছে এবং আমাদের এত শিক্ষাবিদ এত শিক্ষা প্রতিষ্ঠানে যেটি বলছিলেন মুজিব ইন্দিরা চুক্তি পড়েনি নেই একজন শিক্ষাবিদ। আমরা যদি আরও দেখি আওয়ামী লীগের অনেক লোক আছে যারা বঙ্গবন্ধুর আত্মজীবনী আমার দেখা নয়াচিন পড়েননি, আবার বিএনপির 19 দফা যে কর্মসূচি সেটি অনেকে পড়েননি, কমিউনিস্ট পার্টি যারা করেন তাদের অনেকেই হয়তো কমিউনিস্টের যে তত্ত্বগুলো আছে সেগুলো সঠিকভাবে জানেন। এই পাঠদানটি কমে যাওয়ার পাঠ গ্রহণের ক্ষেত্রে এত অনীহা কেন? পঠনটা এটা কিন্তু খালি বিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক নয়। পঠনের অভ্যাসটা কিন্তু অনেকটা পারিবারিক। আমি আপনার আমি যেই প্রতিষ্ঠানে পড়াশোনা করেছি আমার ইন্টারমিডিয়েট পর্যন্ত ক্যাডেট কলেজে, তো ওখানে আমাদের একটা মনোগ্রাম থাকে, তো আর ওখানে একটা শিক্ষা লেখা আছে বিদ্যাই বল। তো আমাদের কর্মকর্তা আর কি তা ওনার স্ত্রী অল্প শিক্ষিত ছিলেন, তো এটা মনোগ্রাম গেটে তো বড় করে লেখা বিদ্যাই বল। তো উনি ওনার স্ত্রীকে নিয়ে সান্ধ্য ভ্রমণে বেরিয়েছেন, তো ওনার স্ত্রী বলতেছেন আচ্ছা তোমাদের এখানে লেখা বিদ্যাই বল এটা মানে কি? তখন উনি বলে বুঝলাম না, বিদ্যা জিনিসটা হলো বলের মতো, যে খুশি সেই খেলতে পারে। তো আমাদের বাংলাদেশে আমরা বিদ্যাটাকেই বলের মতো ব্যবহার করছি, মানে শক্তি হিসেবে না, বল মানে শক্তি হিসেবে না। উনি যোগ করে বলছে বিদ্যা জিনিসটা হলো বলের মতো, যে খুশি সেই লাইতে পারে। তো আপনি চিন্তা করেন তো গত কয়েক বছরে আমরা আমাদের বিদ্যা আমাদের এই শিক্ষাকে নিয়ে কত এক্সপেরিমেন্ট করেছি। আপনি যদি কুদরতে খোদা কমিশন থেকে ধরেন সেটা আজকে ডেট কত রকমের এক্সপেরিমেন্ট আমি আসছি, এবং আমরা শিক্ষা কত একজন মাদ্রাসায় পড়ছে, একজন মাদ্রাসারই কতগুলো লাইন। এই যে শিক্ষা নিয়ে আমাদের যে একবার সৃজনশীল একবার ওই এই যে একটা তালগোল পাকানো, আমরা তো শিক্ষাটাকে একটা প্ল্যাটফর্মে আনতে পারছি না, এটা হলো একটা কারণ। আর 2 নম্বর হচ্ছে কি, আমাদের সময় কিন্তু আমরা গল্প আমাদের সময় বলতে আউট বই পড়ে, এখন কিন্তু ছেলে পেলে পড়ে না, এখন কিন্তু ছেলে পেলে দেখে। এই পড়া এবং দেখা এটার মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে। এখন কিন্তু আমাদের পরের যে প্রজন্ম তারা কিন্তু পড়ে না, তারা দেখে। আপনি পড়া এবং দেখার কথা বলছিলেন, আমরা যেটা জানি যে এই সময় সবচেয়ে বেশি এবারের যে আন্দোলনের সবচেয়ে বেশি নেতিবাচক ভূমিকা আমরা দেখেছি ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যমে। শুনেন, এটা নিয়ে আমার একটু ভিন্ন মত আছে। এখন আমরা উই আর লিভিং ইন এ গ্লোবাল ভিলেজ, যেটা আমি আগেই বলেছি। এখন যোগাযোগটা কিন্তু অন্তর্জাল বলেন বা ইন্টারনেট কেন্দ্রিক। শুনেন, যে কোনো জিনিসের কিন্তু ভালো খারাপ দুটো দিকই আছে। আপনি যদি আজকে যে আমাদের যে এখন অবস্থা, এটা হয়তো বলা হচ্ছে যে আমাদের এই যে ডেটা সেন্টার পুড়িয়ে দিয়েছে, সাবমেরিন ক্যাবেলের উপরে যেগুলো আছে সেগুলো পুড়িয়ে দিয়েছে। এই বাংলাদেশ কিন্তু ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে যাচ্ছে, তাই না? সেখানে যদি এটা পুড়িয়ে দিয়েছে, ঘটনাটা সত্য, তো এটা মেরামত করতে আমাদের তো এত সময় লাগার কথা না, ব্যাকআপটা থাকা উচিত। এটা কিন্তু একটা ঘাটতি, এটা আমি বলবো কর্তৃপক্ষের একটা ঘাটতি। বিকল্প পন্থা থাকা উচিত, এটা তো এতদিন লাগার কথা, মানে জোন ওয়াইজ করতে পারলো। জোন ওয়াইজ আপনি বলেন এই যে অন্তর্জাল বা ইন্টারনেটের ব্যবহার কি এখন কি কেবল ফেসবুক, আমরা ফেসবুক, টিকটক আর ইউটিউব তো ইন্টারনেট না। আপনি শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা বাণিজ্য, কি নয়, ব্যাংকিং সব কিছুই তো আপনার এইটার কেন্দ্রে। এই ক্ষতিটা কিন্তু হচ্ছে। আমি জানি বহু ছাত্র যারা বিদেশে পড়াশোনা করতে যাবে তারা তাদের ভিসা অ্যাপ্লিকেশন আটকে আছে। একটু আগে আমরা যে রেমিটেন্স প্রসঙ্গে কথা বললাম, আপনি নিশ্চয়ই টেলিভিশনে দেখেছেন, হাজার হাজার শ্রমিকের ফ্লাইট শিডিউল বাতিল হয়ে যাচ্ছে, তাদের অনেকের ভিসা ক্যান্সেল হয়ে যাচ্ছে। ক্ষতিটা কতটুকু? আপনি তো ইচ্ছা করলে এই যেমন ধরেন আমি ফেসবুকে একটা বিরুদ্ধ একটা বাজে কমেন্ট করলো, আপনি কিন্তু ফেসবুকে সেটাকে আবার ব্লক করতে দিতে, বা আপনি এটার পাল্টা একটা দিতে পারেন। কিন্তু বন্ধ রাখার ফলে তো গুজবের
ডালপালা মেলছে। কাজে মাথা ব্যথার জন্য মাথা কেটে ফেলা কোনো সলিউশন না। উচিত হলে এটাকে আর আইনগতভাবেও তো আপনি এটা ব্যবস্থা নিতে পারেন। আপনি ফেসবুকের সঙ্গে অফিসিয়ালি বসতে পারেন, গুগলের সঙ্গে অফিসিয়ালি বসতে পারেন, যে অপপ্রচারগুলি রোধ করা। কিন্তু আমি বলছি না যে বন্ধটা ইচ্ছাকৃত, কিন্তু পাবলিকের মধ্যে কিন্তু একটা ধারণা আছে যে এটা হয়তো যথাযথ গুরুত্ব দিয়ে কাজটা করা হয়নি, নইলে এটা অনেক আগেই সংযোগটা করা যেত। প্রিয় দর্শক, নিটল টাটা মাই টিভি সংলাপে এখন নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরছি একটু পরেই, আমাদের সঙ্গে থাকুন। প্রিয় দর্শক, নিটল টাটা মাই টিভি সংলাপে আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা বিরতিতে যাবার আগে কথা বলছিলাম ফেসবুক, ইউটিউব অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ে। আপনারা জানেন যে সুসংবাদ এবং দুঃসংবাদ হাত ধরাধরি করে চলে। আজকে সারাদিন দেশে যেমন অনেকগুলো সুসংবাদ ছিল, তেমনি কিছু দুঃসংবাদও আমাদেরকে আবার উৎকণ্ঠায় ফেলেছে। তবে আমাদের আজকের আলোচনার বিষয় কমেছে উৎকণ্ঠা, বাড়ছে স্বস্তি। আমরা যেটি নিয়ে আলোচনা করছিলাম বিরতিতে যাবার আগে জনাব জাকারিয়া কাজলের সঙ্গে, আমাদের যে সামাজিক যোগাযোগ মাধ্যম আছে সেটি নিয়ে কথা হচ্ছিল। আমি এখন এই বিষয়ে কথা বলতে চাই আমাদের আরেকজন অতিথি, আমার বাম পাশে বসা অধ্যাপক ডক্টর আবুল কাশেম মজুমদারের সঙ্গে। অধ্যাপক ডক্টর আবুল কাশেম মজুমদার, সামাজিক যোগাযোগ মাধ্যমের আপনি কিছু কথা বলছিলেন যে আপনার সন্তানদের সঙ্গে যোগাযোগ হচ্ছে না, এই বিঘ্নের কথা বলছিলেন। ইতিবাচক দিকটা আপনি বেশি দেখছেন না নেতিবাচক দিকটা বেশি? আসলে যে জিনিসটা হলো যে আমি জাকারিয়া কাজল ভাই যেখান থেকে শেষ করলেন সেখানেই, যে মাথায় যখন ব্যথা কিন্তু মাথা কেটে ফেললে আমি সেটা না। আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক কিছু প্রোডাক্টিভ আছে, সব কিছু যে নেগেটিভ তা নয়, নির্ভর করতেছে আমরা কিভাবে ব্যবহার করব। এখন আমরা তো অধিকাংশ জনসাধারণের অধিকাংশই আমরা সাধারণ, আমরা আমাদের নিজেদেরকে নিয়ে থাকি, দেশটা ঠিকমতো চলবে, ওইভাবে চলবে। যাদের যে হিডেন কিছু মোটিভ আছে, সেই মোটিভের কারণেই তারা হয়তো বা গুজব ছড়ানো বা এই করা ওই করা ইত্যাদি। কিন্তু এইটার জন্য সত্যিকার অর্থে আমার মনে হয় আমাদের যে বিভিন্ন ইন্টেলিজেন্স এজেন্সি আছে এবং এর পাশাপাশি ল এনফোর্সিং এজেন্সি যারা আছে তাদেরকে এটা আমাদের জন্য একটা বিশাল একটা একটা বিশাল ওয়ার্নিং, যে আমাদেরকে আগের চাইতে অনেক 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 বেশি করে সতর্ক হতে হবে। যে ক্ষতি আমরা এই গত সপ্তাহে প্রত্যক্ষ করলাম সেটাতে আমাদেরকে যে আমি মনে করি গত 15-16 বছরে যতটুকু আমরা আগাইছিলাম তার জন্য এইটার গত এক সপ্তাহের ইমপ্লিকেশনস, সুদূর প্রসারী ইমপ্লিকেশনস আমাদেরকে যথেষ্ট সময় লাগবে এটাকে রিকভার করে আসতে। আমি এরপরেই বলতেছি, এরপরে যে জিনিসটা আসলো, আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমটাকে প্রোডাক্টিভলি ইউজ করার জন্য চেষ্টা অবশ্যই করতে পারি। তো কাজল ভাই বলে ফেললেন, আমারই বলতে হয়, ফেসবুক আছে, গুগলস আছে, ওদের সাথে আমরা কথা বলতে পারি। এছাড়াও যদি সত্যিকার অর্থে দৃষ্টান্তমূলক কিছু শাস্তি আমরা যদি দিতে পারি, আমাদের সত্যিকার অর্থে এই ধরনের বিষয়গুলোতে এই যে যাদেরকে আমরা এখন বলতেছি, গতকালকে আমাদের ব্যবসায়ী সমাজ বলল, মাননীয় প্রধানমন্ত্রী বললেন ওর দৃষ্টান্তমূলক শাস্তি, কিন্তু এই দৃষ্টান্তমূলক শাস্তি কত বছর পরে হবে? আমাদের প্রবলেমটা তো ওখানেই, যে আমরা দেখলাম যে ইউনাইটেড আরব এমিরেটসে কোটা বিরোধী আন্দোলনে আমাদের বাংলাদেশিদেরকে ধরলো এবং আজকে আমরা দেখলাম, আমি নিজে দেখেছি কাজল ভাই, 57 জনের 10 বছর, 3 জনের যাবজ্জীবন। তো এই যে ঘটনাটা তাদের হয়ে গেল এবং সাথে সাথে বিচার, হ্যাঁ বলতে পারেন ইউনাইটেড আরব এমিরেটস আর আমাদের গভর্নমেন্ট এক নয়, আমরা সেটা বলেও আশা করব না ওরকম রাজতন্ত্র আমাদের থাকুক, কিন্তু তারপরেও তো যেখানে গণতন্ত্র বিদ্যমান আছে সেখানে বিচার ব্যবস্থায় যদি জাজমেন্ট আসতে এতদিন লাগে তাহলে কিন্তু জাজমেন্টটা আমরা ঠিকমতো করতে পারি না। কথাই তো আছে, জাস্টিস ডিলে জাস্টিস। আমরা বলছিলাম কমেছে উৎকণ্ঠা, বাড়ছে স্বস্তি, কিন্তু আমাদের যে শ্রমজীবী মানুষেরা আছে যারা দিন আনে দিন খায়, তাদের জীবনে কিন্তু এখনো স্বস্তি আসেনি। এ কটি দিন তারা সাংঘাতিক রকমের দুর্বিষহ জীবন যাপন করেছে। আমরা এখন আমাদের সেই শ্রমজীবী মানুষদের উপর একটি প্রতিবেদন দেখে আসি। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশ জুড়ে চলছে কারফিউ। যে কোনো ধরনের নাশকতা রোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মোতায়েন রয়েছে সেনাবাহিনী। ফলে রাজধানীর সড়কগুলোতে লোক সমাগম তুলনামূলক
কম। টানা কয়েকদিন কাজ না থাকায় বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। তাই কাজের সন্ধানে ছুটে বেড়াচ্ছেন এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। পেটের ভাতের কারণে বাইরেছি, তারপরও ভাত পাইতাছি না, রিক্সা চালাইও। সকাল থেকে বাইরেছি, অনেক বনি করতে পারি নাই। 2-3 হাজার টাকা জমানো ছিল, 3-4 দিনে সব খরচ হয়ে গেছে। সামনে 1 তারিখ আছে, ঘর ভাড়া দেওয়া লাগবো, তারপরে খাওয়ান দাওয়ান খরচ আছে না, কিছু করার নাই, তো বাইরে দিতে হইব। গরিবেলা ঘর ভাড়া লেগে খুবই চাপ দিছে, কোথাতে দিব, একমাত্র মরণ চালা উপায় নাই। পেটের ক্ষুধা মেটানোর জন্য নগরীর পথে নেমে এসেছেন দিন এনে দিন খাওয়া পরিবারের কর্তা ব্যক্তিরা। 5-6 দিন কাজ হয় না, আমাদের বর্তমান খোরাকিও নেই, এরকম একটা অবস্থা হয়ে গেছে। 6 দিনের মধ্যে কোনো কাজ হয়নি, টাকাও নেই কাছে যে তাইতে চলবো। তাড়াতাড়ি একটা সমাধানে আসুক, তা না হলে আমরা তো অসহায় হয়ে গেলাম। এমন অবস্থা চলতে থাকলে পরিবারের সদস্যদের মুখে খাবার তুলে দেয়া অসম্ভব হয়ে পড়বে বলে জানান খেটে খাওয়া মানুষ। শান্তি শৃঙ্খলা ফিরে আসুক, এটা চাই আমার। আমার দাবি মীমাংসা হোক, 2 পার্টি একটা মীমাংসা হয়ে হারলে আমরা সবাই কাজ কাম করি। আমাদের দাবি আগের মতো হয়ে যাক, ভালো হয়ে যাক, যা করলে ভালো হবে এটাই মনে। স্যার আমরা পেটের লেগে আমরা বাইরে এসেছি স্যার। প্রিয় দর্শক, প্রতিবেদনটি দেখলেন, এখন আমরা এ নিয়ে কথা বলবো। আমি শুরুতেই জনাব জাকারিয়া কাজল আপনার কাছে আসতে চাই। যারা ধনিক শ্রেণীর ব্যবসায়ী আছেন তারা কিন্তু নানা ধরনের সহযোগিতা পান, ব্যাংক থেকে লোন নিয়ে লোন মওকুফও পান, নানা ধরনের ছাড় পান, নানা সুযোগ সুবিধা তাদের আছে। কেউ সিআইপি কার্ড পান, কেউ ওই পান ওই পান। কিন্তু একেবারে সাধারণ খেটে খাওয়া মানুষ, এদের সঞ্চয় খুব কম। কোনো একটি দুর্বিপাক, কোনো দুর্ঘটনা, কোনো সংকটের সময় তারা কিন্তু সঞ্চয় ভেঙে খান অথবা রোজগার করতে পারেন না। এই জায়গাটিতে কি করার আছে? প্রথম কথা হলো সঞ্চয় ভেঙে খান, তাদের কোনো সঞ্চয় থাকে না, এটা হলো বড় কথা। আপনি একটা ক্লাসকে দেখালেন যারা দিন এনে দিন খায়। আমি আপনার এই প্রতিবেদন সত্য এবং ঘটনার আসলে আরেকটা ক্লাস কিন্তু আছে। আপনি যাদের কালকে আমরা দেখলাম না, মাননীয় প্রধানমন্ত্রী বড় বড় ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করলেন, তাদের অনেকে তো বললেনই যে তারা দে ক্যান সাস্টেইন 1 মাস 2 মাস ব্যবসা। সত্য কথা বলেছেন। যে আমি খুব ধন্যবাদ জানাই একজন যিনি বললেন যে 14 বছরে তো আমরা অনেক উপার্জন করছি। এটা কিন্তু সহসা কেউ বলে না। আমি তার এই সৎ সাহস এবং তার এই সৎ উক্তিকে ধন্যবাদ জানাই। দেখেন, বাংলাদেশে কিন্তু 2 কোটি ইনফর্মাল ব্যবসায়ী আছে যাদের এই ধরেন ফুটপাতে ফুটপাতে ব্যবসা করে। ধরেন ফুটপাতে যে লোকটা কাঁচামরিচ বিক্রি করে বা আমলকি বিক্রি করে বা লেবু বিক্রি করে, তার হয়তো টোটাল পুঁজি 2000 টাকা। সে প্রতিদিন বিক্রি করে 200, 300, 500 টাকা মুনাফা পায়। ওটা দিয়ে সে তার প্রতিদিনের সংসার চালায়, পরের দিন আবার সে ওটা নিয়ে বসে। এই লোকগুলি কিন্তু গত কয়েকদিনে তার পুঁজি শেষ, সে কিন্তু নিঃস্ব হয়ে গেছে। তাকে কিন্তু কোনো ব্যাংকও লোন দেবে না, কোনো মহাজনও তাকে ঋণ দেবে না যে সে আবার ব্যবসাটা শুরু করে। এই ক্ষুদ্র ব্যবসায়ী এবং এই শ্রমজীবী মানুষ এবং এই ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যাপারে বোধহয় আমাদের একটা সামাজিক আন্দোলন গড়ে তোলা দরকার। একটা চার্টার থাকা। কারণ আপনি দেখেন, অনেকে বলেন যে বিভিন্ন এনজিও তাদের ঋণ দেয়, এটা ক্ষুদ্র ব্যবসা। কিন্তু এই যেই ক্ষুদ্র ব্যবসায়ীরা এনজিও ঋণের ফাঁদে পড়েছে, তাদের তো পরে ব্যবসা তো গেছে, ভিটে বাড়ি চলে গেছে, এমন উদাহরণ আসে। কাজে আমি মনে করি সরকারের পক্ষ থেকে একটা পার্মানেন্ট একটা সলিউশন করা উচিত। যদিও আমি গতকাল বোধহয় কাগজে দেখলাম না আজকে যে এই মানুষদের জন্য দল হিসাবে আওয়ামী লীগ খাবার বিতরণ করবে। তো এই খাবার বিতরণ এটা প্রশংসনীয় উদ্যোগ, বাট এটা খুবই সাময়িক এবং খুবই টেম্পোরারি একটা অ্যারেঞ্জমেন্ট, অ্যাডহক একটা অ্যারেঞ্জমেন্ট। আমরা দেখেছি এই অ্যাডহক অ্যারেঞ্জমেন্ট দিয়ে কিন্তু কোনো সমস্যার সমাধান হয় না। আই অ্যাপ্রিসিয়েট যে তারা নিরন্ন মানুষের মুখে অন্ন তুলে দিচ্ছেন, বাট আমি মনে করি তার একটা সাস্টেনেবল সলিউশন দরকার এই ক্ষুদ্র ব্যবসায়ী এবং এই যে খেটে খাওয়া মানুষের জন্য। ফিরছি আবার আপনার কাছে। অধ্যাপক ডক্টর আবুল কাশেম মজুমদার, এদেরকে বিভিন্ন নগরীর বিভিন্ন স্থানে খালি জায়গায় এদেরকে দোকান করে দেয়া যায় কিনা, বা ছোটোখাটো কোনো ব্যবস্থা করে দেয়া যায় কিনা, অথবা আর কি কি উপায়ে এদেরকে পুনর্বাসন করা সম্ভব? এর সংখ্যা কিন্তু খুব একটা কম নয় এবং এক একটি মানুষের সঙ্গে এক একটি পরিবার জড়িয়ে আছে। ধন্যবাদ আপনাকে। আসলে এটা আপনার যে প্রোগ্রামটা দেখলাম, এজন্য আমার মনে হয় মাইটিভিকেও ধন্যবাদ দিতে হয়। এ ধরনের একটা প্রোগ্রাম তারা আমাদেরকে দেখালো বা জনগণকে দেখাচ্ছে। তা আমি আপনার ওই কথাটার সাথে একটু যোগ করতেছি। আপনি যখন বললেন গতকালকের ব্যবসায়ীদের ক্ষেত্রে একটা জিনিস বোধহয় বলে গেছেন, সেই করোনা থেকে শুরু হয়েছে প্রণোদনা, এবং তারা কিন্তু প্রণোদনাও পাচ্ছেন। কিন্তু আমাদের এই যাদের কথা আপনি বললেন,
এটার জন্য কাজল ভাই যে কথাটা বললো একটা সাস্টেনেবল সলিউশন, এবং সেই সাস্টেনেবল সলিউশন আসলেই আমার মনে হয় মাইক্রো ক্রেডিট দিয়ে যে কিন্তু এটাতে হচ্ছে তা নয়। মাইক্রো ক্রেডিটে অনেক সময় এনজিওগুলো ফুটতেছে, কিন্তু সেভাবে আমরা ওইভাবে ওই এনজিওর এই যে লোন দিচ্ছে, ক্রেডিট দিচ্ছে, সেটা দিয়ে কাউকেই, খুব কম সংখ্যক লোককেই স্বাবলম্বী হতে দেখতেছি। তাহলে এখন বিকল্পটা কি? বিকল্পটা হলো যে তাদেরকে তাদের ব্যবসার জন্য তারা ফুটপাতে না থেকে তাদেরকে যদি প্রত্যেকটা মহল্লাতেই, প্রত্যেকটা অ্যাটলিস্ট আর কিছু না হলেও সিটি কর্পোরেশনের ওয়ার্ডে, অন্তত প্রত্যেকটা ওয়ার্ডে তাদের জন্য বসার জন্য, তাদের বাজার করার জন্য, ব্যবসা করার জন্য ওই ধরনের যদি আপনি কোনো ব্যবস্থা নিতে পারেন, তাহলে সেটা হয়তো বা সাস্টেনেবল একটা সলিউশনের মধ্যে পড়তে পারে। কারণ ওদের মেইন প্রবলেমটা হচ্ছে যে তাদের যেই ইয়েটা আপনার এরকম একটা সিচুয়েশন তারা পড়বে, তারা কখনোই চিন্তা করেনি। এবং তাদের যেটা হলো যে কাজল ভাই যে কথাটা বললো, ওনাকে বারবার রেফারেন্স দিচ্ছি যে আসলে কথাগুলো মূল্যবান কথাই বলেছেন। সেই হিসাবে যে তাদের মান্থলি দৈনন্দিন খরচ, বাসা ভাড়া ইত্যাদি বিষয়গুলো, এবং তাদেরকে আমার কাছে মনে হয় কোনো কার্ড সিস্টেমের আওতায় আনা যায় কি না, যে কার্ড সিস্টেমের মাধ্যমে তারা আমাদের ব্যাংক লোন যাদেরকে দিচ্ছি, ব্যাংক মৌকুব, লোন মৌকুব করতেছি, তার চাইতে এই সমাজটাকে যদি আমরা কোনো রকমের কার্ড সিস্টেমের মাধ্যমে তাদেরকে ইনভেস্টমেন্ট, মাইক্রো ক্রেডিট নয়, স্মল লোন দিয়ে, স্মল অ্যামাউন্ট লোন দিয়ে এই স্মল এন্টারপ্রিনিয়র্সদেরকে সহায়তা করা যায় কিনা, সেটাই আছে আমাদের মাইডাস বা এই ধরনের প্রতিষ্ঠানগুলো আছে। বলতে পারি যে আপনি যদি স্ট্যাটিস্টিক দেখেন, বড় ঋণ গ্রহীতারা যে ঋণ খেলাপি, কিন্তু ওনারা এরা কিন্তু ঋণ খেলাপি নয়। এক নম্বর আমি আরেকটু যোগ করি, আমি অন্য একটা কোনো একটাতে দেখেছিলাম, আমাদের গার্মেন্টসের এক ছোটো বোন বলতেছিল যে এই 5 দিন বা 6 দিন বেতন পাবো কি পাবো না সেটা নির্ভর করবে বেতন পাওয়ার পরে। আমার মনে হয় গভর্নমেন্টের এই বিষয়টাতে একটা সুনির্দিষ্ট নির্দেশনা থাকা উচিত। এই 5 দিন কিন্তু গার্মেন্টসের মেয়েটা বা সে কিন্তু ইচ্ছা করে কাজে যায়নি, তাকে কাজ যেতে বিরত করা হয়েছে। অতএব তার বেতনটা, তার মাসের মান্থলি বেতনটা যেন এই 5 দিনটা সহ যোগ করে সে যেন পায়। আমি মনে করি যে আমাদের গভর্নমেন্টের মাননীয় প্রধানমন্ত্রীর সুনির্দিষ্ট দৃষ্টি এই দিকেও থাকা উচিত। জনাব জাকারিয়া কাজল, বাংলাদেশের সংবিধানেই আছে সমাজের অনগ্রসর শ্রেণীকে অগ্রসর মান জায়গায় নিয়ে যাওয়া, এবং আমাদের ধর্ম বলি, আমাদের নীতি বলি, সব জায়গায় কিন্তু অনগ্রসর শ্রেণীকে হাতে ধরে সামনে এগিয়ে নিয়ে যাওয়া হয়। সেক্ষেত্রে এই যে আমাদের সমাজের এই অংশটি প্রায় 2 কোটি, আপনি বলেন ক্ষুদ্র এবং প্রান্তিক যে ব্যবসায়ী গোষ্ঠী আছে বা প্রান্তিক যে যারা কাজ করে, তাদেরকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা কি করতে পারি? যেহেতু আমাদের স্মার্ট বাংলাদেশের ঘোষণা আছে, এবং স্মার্ট বাংলাদেশ করতে হলে কাউকে পেছনে ফেলে নয়, সবাইকে সামনে নিয়ে আসতে হবে। আমাদের কিন্তু মানে গত কয়েকটা বাজেটে দেখবেন যে এটা বাংলাদেশে আগে ছিল না, সেফটি নেটওয়ার্কটা বাড়ানো, সামাজিক নিরাপত্তা যেটা আগে ছিল না, যেটা পৃথিবীর বহু দেশে আছে। উন্নত দেশগুলিতে তো এটা কোনো ইস্যুই না। তারা দিনের পর দিন কাজ না করে ওই যে ভাতা পেয়ে অনেক আছে ইচ্ছা করে ভাতা নিয়ে মিসইউজ তো সবখানে, দ্যাট ইজ এ ডিফারেন্ট থিং। তো আমাদের কিন্তু সোশ্যাল সেফটি নেটওয়ার্কটা, সামাজিক নিরাপত্তা বলো, এটা বাড়ানো, যেটা কিছু তো যুগান্তকারী, এবারও বেড়েছে বিধবা ভাতা, তারপরে বয়স্ক ভাতা ইত্যাদি করা হয়েছে। আমাদের অর্থনীতিতে কিছু সীমাবদ্ধতা আছে, আমরা ইচ্ছা করলে একবারে সব করতে পারবো না। এই জন্য কিন্তু আমাদের ডিপেন্ড করতে হয় এই যে ক্ষুদ্র ঋণের উপর। যেমন এ বিষয়ে কিন্তু সরকারি কিছু আছে, যেমন পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন আছে, বেসরকারি ঋণদান সংস্থা আছে। কিন্তু মুশকিলটা হলো কি, এই বেসরকারি যারা ঋণ দিচ্ছেন ক্ষুদ্র ঋণ, তাদের উপর ডিপেন্ড করা ছাড়া সরকারের পক্ষে এখনই এই প্রতিটা মানুষকে স্বাবলম্বী করে দেওয়া সম্ভব না। কিন্তু ক্ষুদ্র ঋণ যারা দিচ্ছেন, এই ক্ষুদ্র ঋণের ফাঁদে পড়ে কিন্তু মানে ক্ষুদ্র ঋণের সুদ, যেমন কিছু যেমন গ্রামীণ যে মানে এরকম সুদহার বোধহয় পৃথিবীর কোথাও নেই। এগুলো আমাদের বোধহয় সরকারের পক্ষে যদি মনিটর করে, গভর্নমেন্ট যদি যেগুলো এনজিও আছে তাদেরকে নিয়ন্ত্রণ বা তাদের উপর খবরদারির কথা আমি বলছি না, কিন্তু তাদের মনিটরিং যেটা আর কি, মনিটরিংটা করে যদি একটা সহনীয় পর্যায়ে ঋণের সুদটা সহনীয় পর্যায়ে করে, যাতে এই মানুষগুলি ওই ঋণটা নিয়ে উপার্জন করে সহজে সুদটা দিতে পারে, তা এটাই বোধহয় মানে ওয়ান অফ দ্য মেইন পথ। কারণ দেখেন, আমি একটা স্ট্র্যাটেজি দেখেছি, বড়রা আমরা যেভাবে ঋণ খেলাপি হই, তারা কিন্তু ঋণ খেলাপি হয় না। তারা কিন্তু
একেবারে খুব সততার সঙ্গে চেষ্টা করে ঋণটা পরিশোধ করা। কোনো দৈব দুর্বিপাকে বা মানে কোনো ক্রাইসিসে, যেমন ধর বন্যা, খরা ইত্যাদিতে যদি একটা তারা 5,000 টাকা ঋণ দিতে না পারে, তাকে কিন্তু আপনি বেঁধে নিয়ে যান। আর যিনি 5,000 কোটি টাকা ঋণ খেলাপি, তাকে কিন্তু আপনি আপনার চেম্বারে বসে কফি খাওয়ান এবং কীভাবে তারটা মওকুফ করা যায় সেই বুদ্ধি বাতলিয়ে দেন। এই মানসিকতাটা তো বোধহয় প্রয়োজন। এটি একটি জাতীয় দায়িত্ব আমাদের। আবারও ফিরছি আপনার কাছে, অধ্যাপক ডক্টর আবুল কাশেম মজুমদার। আপনি শিক্ষাবিদ, দীর্ঘদিন শিক্ষা দিয়েছেন ছাত্রদের মধ্যে, এবং বাংলাদেশ একটি 23 বছরের মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশের জন্ম হয়েছে, এবং বাংলাদেশ মানে মুক্তিযুদ্ধ, বাংলাদেশ মানে মুক্তিযোদ্ধার দেশ। রক্তে রঞ্জিত বাংলাদেশ, 30 লাখ শহীদ, প্রায় 2 লাখের উপরে, কারো কারো হিসেবে 4.5 লাখ বীরাঙ্গনা। আমাদের মায়েরা প্রাণ দিয়েছেন, ভাইয়েরা প্রাণ দিয়েছেন, বাবা, জ্যাঠা, দাদা অনেকেই চলে গেছে শুধুমাত্র দেশমাতৃকার মুক্তির জন্য। সেই জায়গায় দাঁড়িয়ে আপনি একটু আগে বলছিলেন যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কেন এর মধ্যে যুক্ত হলো। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা মুক্তিযুদ্ধের যে চেতনাটি, সেটি পরিপূর্ণভাবে, আপনার প্রশ্ন থেকেই বলছি, আপনার উত্তর থেকেই বলছি, পরিপূর্ণভাবে আমরা যদি না পারি, সেখানে কি প্রাইভেট বিশ্ববিদ্যালয় যারা আছে তাদের এই ইতিহাস ঐতিহ্যের চর্চা, জাতীয় ইতিহাস ঐতিহ্যের চর্চার কোনো ঘাটতি কি আছে? না, আমি যে কথাটা বলছিলাম প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে এই কারণে আনলাম যে ওনারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে বলা হয়ে থাকে রাজনীতিমুক্ত, কিন্তু আসলেই রাজনীতি মুক্ত বললে রাজনীতি মুক্ত হওয়া যায় না, এবং এমন কোনো কিছু নাই রাজনীতির বাইরে। আমি মনে করি রাজনীতির ছাত্র হিসেবে সব কিছুই রাজনীতির মধ্যেই, এবং রাজনীতি কোনো না কোনোভাবে নাক টানলে যেরকম আসবে সেরকম রাজনীতি আসবেই। কিন্তু এখন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে যেটা বৈষম্য কোথায় নেই, আপনি খেয়াল করে দেখেন, বৈষম্য যদি হয়, এখন পাবলিক বিশ্ববিদ্যালয় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে কিন্তু বিশাল এক ধরনের বৈষম্য আছে। তো সেই বৈষম্যর আর দৃষ্টিভঙ্গিতে ইত্যাদি কথায় আমি আর ভিতরে নাইবে গেলাম। আমি আমার আজকের আলোচনার প্রেক্ষাপটে আমি শুধু এটুকু বলবো যে আপনি যেটা বলছেন 23 বছরের দীর্ঘ সংগ্রামের পর, মুক্তি সংগ্রামের পর আমরা অবশেষে স্বাধীনতা অর্জন করলাম। স্বাধীনতা অর্জন করার পরে 3 বছরের মাথায়, 3 বছর 6 মাস বা 7 মাসের মতো সময়, একজ্যাক্ট টাইমটা, বঙ্গবন্ধুকে আমরা হারালাম, সাথে বিশাল ক্ষতি আমরা সম্মুখীন হলাম। এরপর সেটাকে কোনো রকমের রিকভার করতে পরেই 91 থেকে 2006-এর পরে 2007 থেকে এক ধরনের একটা ধাক্কা খেলাম। এখন সেটা যেটা হলো, আপনার যে কথাটা বললাম, আমি পলিটিক্সের ছাত্র হিসেবে এটুকু বলবো, 2000 থেকেই কিন্তু আমাদের অর্থনৈতিক কাঠামো উপর দিকে যাচ্ছিল। জিডিপি 2000 থেকেই কিন্তু 5%, 6%-এ যাচ্ছিল। এর মধ্যে আমরা 7% পর্যন্ত প্রত্যক্ষ করেছি। এরপরে এসে আমরা করোনা এবং ইউক্রেন যুদ্ধ এবং মিডল ইস্টের যুদ্ধ, কিন্তু এই যে ধাক্কাটা খেলাম, শিক্ষার জায়গাটি আমাদের একটা কমন ফেজ আমরা তৈরি করতে পারলাম না। আমরা এই যে কথাটা হলো যে আমরা কিন্তু শুরু করে আনফরচুনেটলি আমাদের শেষ হয় না। আমরা আজকের আলোচনায় যেটা আমরা বহুবার বলেছি একমুখী শিক্ষার কথা, আমরা কুদরতি ক্ষুধা কমিশনের কথা একটু আগে বলেছিলাম আজকের আলোচনার মধ্যেই। তারই আলোকে আমরা একটা শিক্ষা কমিশন করলাম, এবং প্রফেসর কবির চৌধুরীর নেতৃত্বে, এবং সেখানে এক ধরনের একটা গভর্নমেন্ট নীতিগতভাবে সেটা মেনেও নিল, এবং শিক্ষা কমিশনের আলোকের ভিত্তিতে শিক্ষা নীতিও হলো, এবং শিক্ষা নীতিটাকে কার্যকর করার জন্য শিক্ষা আইন আজ পর্যন্ত পেলাম না। এখন মনে করেন এই গভর্নমেন্ট কাকে দোষ দেব? এই গভর্নমেন্টে তো ক্ষমতায়, এই গভর্নমেন্টে শিক্ষা কমিশন করলো, এই গভর্নমেন্টে শিক্ষা নীতি করলো, এই গভর্নমেন্টে শিক্ষা আইন করবে বলে কমিটি করা হলো। আজকে কত বছর হয়ে গেল, এখন আমার মনে হয় শিক্ষা আইনের কথা আর কারো খেয়ালও নাই। আমরা অনেকে বলে, জনাব জাকারিয়া কাজল, ডক্টর আবুল কাশেম, যার জন্য আমরা শুরু করি, বাস্তবায়ন কেন করি না সেখানে দুঃখ। জনাব জাকারিয়া কাজল, ডক্টর আবুল কাশেম মজুমদার বলেন শিক্ষা আইনটি আমরা দীর্ঘদিনেও পেলাম না। কেন পেলাম না এই বিষয়ে আমরা ফিরে এসে আপনার সঙ্গে আপনার উত্তর চাইছি। প্রিয় দর্শক, নিটল টাটা মাইটিভি সংলাপে আবারও নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন মাইটিভির। নিটল টাটা মাইটিভি সংলাপে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন আজকে আমরা আলোচনা করছি কমেছে উৎকণ্ঠা, বাড়ছে স্বস্তি। আর এ নিয়ে আলোচনা করার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন শিক্ষাবিদ এবং রাজনৈতিক বিশ্লেষক প্রফেসর ডক্টর আবুল কাশেম মজুমদার এবং সিনিয়র সাংবাদিক জনাব জাকারিয়া কাজল।
আমরা বিরতিতে যাবার আগে জনাব জাকারিয়া কাজলের কাছে একটি প্রশ্ন রেখেছিলাম। জনাব জাকারিয়া কাজল, আপনার নিশ্চয় মনে আছে প্রশ্নটি, যে আমরা তাহলে পারছি না কেন এই যে শিক্ষা? দেখেন, আমাদের কিছু গোড়ায় গলদ আছে। সেটা হচ্ছে, আমি বলি, এই যে আমাদের এই যে যারা আন্দোলন করলেন এই যে চাকরির জন্য, যে তারা কোটা বিলোপ করে তাদের চাকরি পেতে হবে। আচ্ছা, আমরা যে বিসিএসে যে চাকরি যারা পাবেন, আমরা কি বেনজিরার মতিউর তৈরির জন্য চাকরি পাবো? আপনি দেখেন, সবার পছন্দ থাকে কি পুলিশ, কাস্টমস, ইনকাম ট্যাক্স, এই ক্যাডারগুলি, প্রশাসন। কেন শিক্ষা ক্যাডারের প্রতি কারো আগ্রহ নেই কেন? আমরা কি মানে, এবং এই যে শিক্ষকতায় শিক্ষা ক্যাডারে যায় কারা? যারা এই পুলিশ, প্রশাসন, ইনকাম ট্যাক্স, তারপরে কাস্টম না পায়, তারা যায়, তাদের দেওয়া হয়। আমরা কি এমন কিছু করতে পারি না যাতে শিক্ষা ক্যাডারটাকে আমরা 1 নম্বর চয়েসে নিয়ে আসতে পারি? আমরা এই বেসিক রিফর্মগুলি নিয়ে যতদিন চিন্তা না করব, ততদিন কিন্তু আপনি যেটা বলে ওই শিক্ষিত এটা গড়বে না। শিক্ষাকে যদি আপনি সবচেয়ে আকর্ষণীয় করতে পারেন, তখন কিন্তু এই যে ওই শিক্ষকরা শিক্ষাদানে যতটা সিনসিয়ার এবং পারঙ্গম হবে। আপনি দেখেন, একজন মেধাবী শিক্ষকতা করছেন, সে বা একটা প্রাইমারি স্কুলে সেটা ব্যাংকে চাকরি পেলে চলে যাচ্ছে, সেটা অন্য জায়গায় কর্পোরেটে চাকরি পেলে চলে যাচ্ছে। শিক্ষকতাটা তার একটা বড় যেটা ক্ষণস্থায়ী প্ল্যাটফর্ম। অথচ ডেভেলপ কান্ট্রিগুলিতে দেখেন, প্রাইমারি টিচিং থেকে আরম্ভ করে টিচিং কি হাইলি পেইড এবং কত রেসপেক্টেবল একটা জব। আমাদের সব উল্টো। এই কারণেই কিন্তু আপনি যেটা বললেন যে শিক্ষাটাকে আমরা ওই পর্যায়ে, আমরা ওই নেক্সট জেনারেশনটাকে আমরা ওই মূল্যবোধের সঙ্গে গড়ে উঠতে পারি না। আমাদের এখানে চাকরির উদ্দেশ্য হইল বেতন যাই হোক, আমাকে মানে ওই যেটা বললাম, ওই বেনজির মতিউর তৈরির চাকরি। আমরা যদি শিক্ষাটাকে এই যে কোনো ক্যাডারের টপে নিয়ে আসতে পারতাম, এবং শিক্ষা এবং শিক্ষকদের মর্যাদাটাকে যদি আমরা ওই জায়গায় নিয়ে আসতে পারতাম প্রাতিষ্ঠানিকভাবে, যেটা সরকারের বিশেষ সুযোগ আছে, তাহলে তো সমাজের চেহারাটা অনেক বদলে যেত। অধ্যাপক আবুল কাশেম মজুমদার, আপনি জানেন যে কোটার প্রজ্ঞাপন জারি হয়েছে, যেটি আপিল বিভাগ যে রায় দিয়েছে সেটি, কিন্তু কিছু বিষয় নিয়ে ক্ষীণ স্বরে হলেও আলোচনা শুরু হয়েছে। নারী কোটা নেই, জেলা কোটা সবগুলো বাদ পড়ায় কথা উঠেছে। উত্তরবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গে যারা আছেন তারা কি এই মূলধারায় এসে তারা কি প্রতিযোগিতায় টিকতে পারবেন কিনা, কারণ সেখানে এখনও শিক্ষার যে অবস্থা সেটি অন্যান্য অনেক জেলা বা অন্যান্য জায়গা থেকে তুলনামূলক তারা পিছিয়ে আছেন। তাহলে আবার কি কোনো ধরনের এটি নিয়ে সুযোগ আছে এটি পর্যালোচনা করার? শুনেন, আমি আপনাকে এই বিষয়টার জন্য ধন্যবাদ দিচ্ছি। আমি জানি না, আমি আসলেই উইথ ডিউ রেসপেক্ট, আমি এই দেশের একজন নাগরিক, আইনের প্রতি শ্রদ্ধাশীল, যার জন্য আমাদের সর্বোচ্চ বিচারালয়ের কাছ থেকে যে রায়টা পেলাম সেটা আমি মানতে বাধ্য। কিন্তু আমি অনেকের মতো এটাকে সাধুবাদ দিতেও পারলাম না, আবার যুগান্তকারী বা ঐতিহাসিকও বলতে কষ্ট হচ্ছে। তবে এটুকু আমি বলতে পারি, আপনার প্রশ্নের মধ্যে উত্তরবঙ্গ, আপনি কি ঢাকা দিনাজপুরকে এক করতে পারবেন? আপনি কি চুয়াডাঙ্গা, কুড়িগ্রাম আর কুমিল্লাকে কি এক করতে পারবেন? এখন কুমিল্লা অথবা ঢাকা অথবা চট্টগ্রাম, সেটার সাথে আমরা উত্তরবঙ্গে কী পেলাম? যদি আমরা শিক্ষা বিশ্ববিদ্যালয়ের কথায় বলেন, উত্তরবঙ্গে কয়টা বিশ্ববিদ্যালয় কবে থেকে শুরু হলো? তো সেক্ষেত্রে আমার মনে হয় জেলা কোটা, আমি জানি না গভর্নমেন্ট ভবিষ্যতে চিন্তা করবে কিনা, আদালত বলেছে সুযোগ আছে। একইভাবে নারী কোটা, আমি তো পাবলিক সার্ভিস কমিশনে থাকাকালীন সময় আমি যেভাবে দেখে আসছিলাম, আমাদের ওই 10% নারীর সুবাদে আমাদের মেয়েদের মধ্যে এখনও কিন্তু আমার মনে হয় এই মুহূর্তে ইউএনও বোধহয় প্রায় একটা ভালো অ্যামাউন্ট অফ ইউএনও আমাদের মেয়েরা আছে, প্রচুর। ঠিক একইভাবে আমাদের জেলা প্রশাসক কয়েকজন আছেন। কিন্তু আমি তো মনে করি যে এরা যত বেশি আমাদের, কারণ একটা বিষয় আমরা বলতেছি নারী আমাদের কিন্তু 50% নয়, 50% প্লাস, 49% প্লাস হলো পুরুষ এই দেশের দলিল নারীর সংখ্যা। তো সেই হিসাবে আপনি এটা, কিন্তু এটি আপনি কোটার কথা বলছেন, কিন্তু আমরা যদি পরীক্ষার ফলাফল দেখি, প্রতিটি পরীক্ষার ফলাফলে কিন্তু ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে থাকে। কিন্তু ছেলেদের চাইতে মেয়েরা এগিয়ে থাকলেও আপনাকে মেয়েরা বাই বর্ন তারা বাসায় থাকে, ঘরে থাকে না। ছেলেদের চেয়ে যদি মেয়েরা পরীক্ষার ফলে এগিয়ে থাকে, তাহলে কি তারা ফাইট করে পারবে না? আমি শেষ করতে দেন আমাকে, ফাইট করার জন্য সুযোগ দেবেন আপনি। কিন্তু আপনি এখনো মেয়েদেরকে কি 33% আমরা বোধহয় এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় তাদেরকে দিতে পারিনি। কিছু ব্যতিক্রম আছে, যেমন মেডিকেলে হয়তো বা এখন আমাদের তাদের পার্সেন্টেজ অনেক বাড়তেছে, কিন্তু ওটাই আমি যার জন্য বলতেছি যে এরপর আসেন
আমি তো পাবলিক সার্ভিস কমিশনে ছিলাম, মৌখিক পরীক্ষার ক্ষেত্রে কি হয়েছে যে আমাদের মেয়েরা পড়ালেখায় ভালো, বই ক্ষেত্রে কিতাবি জ্ঞানী, কিন্তু আমাদের মেয়েরা খেলাধুলা সম্পর্কে বা বিশ্ব ব্রহ্মাণ্ড সম্পর্কে তাদের আউট নলেজ বা জেনারেল নলেজটা বা দৈনন্দিন রাজনীতি, প্রশাসন ইত্যাদি সম্পর্কে তারা স্বাভাবিক কারণে একটু পিছিয়ে থাকে, যার জন্য তারা বিসিএসের জন্য ক্ষেত্রে সিভিল পাবলিক সার্ভিস কমিশনের যে ধরনের প্রশ্ন, যে ধরনের মৌখিক পরীক্ষা, যে ধরনের প্রিলিমিনারি পরীক্ষা, ওগুলোতে কিন্তু তারা সেভাবে আসে না। এখন আমি মনে করি যে আচ্ছা ঠিক আছে, সেই জায়গায় মেয়েরা যে পিছিয়ে থাকে এই দায়িত্ব পরিবারের। হ্যাঁ, এই দায়িত্ব যারা তাদেরকে লেখাপড়া করায়, এই যে আপনি এই দায়িত্ব হলো পরিবার নয় শুধু, এই দায়িত্ব পরিবার পাশাপাশি শিক্ষা ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা। কারণ আমরা তো এখন পর্যন্ত বেশিরভাগই যতই আমরা বলতেছি কি সৃজনশীল পরীক্ষা পদ্ধতি, আমরা তো এখন পর্যন্তই আমরা সেই নির্ভরশীল হচ্ছে মুখস্থের উপরে, রটেন এক্সামিনেশন, রটেন মুখস্থ করে আসবো, সেভাবে হচ্ছে। তা আমি সেই বিষয়টার সাথে একটু শুধু যোগ করি, আজকে হোক ক্ষীণভাবে আসতেছে, ভবিষ্যতে আসবে। কিন্তু আমি আপনাকে একটু জিনিস করি, আমি যে এর মধ্যে এ প্রসঙ্গে আমাদের অত্যন্ত সিনিয়র সাংবাদিক, রেসপেক্টেড, আই ডু রেসপেক্ট হিম, আরও আজকে যে কথাগুলো উনি বললেন এখানে শেষ মুহূর্তে, যে শিক্ষা ক্যাডার, বিশ্বাস করেন শিক্ষা ক্যাডারে সে কোন কারণে প্রথম চয়েস দিবে? সে তার যে বন্ধু হয়তোবা তার সাথে পরীক্ষা দিয়ে সে হয়েছে বিসিএস অ্যাডমিন ক্যাডার, আর এই ভদ্রলোক পড়ালেখা করে হয়তোবা বিশেষ অ্যাডমিন ক্যাডার পান নেই, পরবর্তীতে বা সে নিজের ইচ্ছে শিক্ষা ক্যাডারে গেল। একজন জেলা প্রশাসক আর একজন কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, দুইকে কি আপনি কি এক করতে পারতেছেন? যখন এই ডিসি সাহেব যখন তার কলেজে আসতেছে সারপ্রাইজ ভিজিটে, বা কলেজের ম্যানেজমেন্ট কমিটির সভাপতি হিসেবে পদাধিকার বলে, তখন এই বন্ধুই সেই বন্ধুকে যে হুজুর করতে হচ্ছে। তো এই যে অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে যে ক্যাডারের মধ্যে যে বৈষম্য, ক্যাডারের মধ্যে যে বৈষম্য, আমার মনে হয় এটাও দূর করা। আমি একটু শেষ করে নিই যে আজকে এই কোটা নিয়ে যে জিনিসটা আসলো, কোটা সংস্কার নিয়ে, আমি মনে করি যে আমি কথাটা প্রত্যেককেই, আমি আপনার চোখে শুরু করে প্রত্যেককেই সোল সার্চিং করা উচিত, কেন এই ঘটনাটা ঘটলো। কারণ জাকারিয়া কাজল, আপনার কাছে একটু জানতে চাই যে স্বস্তি ফিরছে, কিন্তু পুরোপুরি স্বস্তি কবে নাগাদ হতে পারে? এবং এই অবস্থায় প্রজ্ঞাপন জারি হলো, আদালত একটি নির্দেশনা দিল, আদালতের রায় হওয়ার কথা ছিল আরও পরে, সেটি বেশ কয়েকদিন, প্রায় পক্ষকালের বেশি সময় এগিয়ে আনা হলো। এখন ছাত্রদের কি করবে? না, ছাত্রদের সকল দাবি তো মেনে নেওয়া হয়েছে। আমি যেটা মনে করবো, ছাত্ররা তো প্রাপ্তির চেয়ে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি অনেক বেশি। কারণ কিন্তু আবার আলটিমেট আমি আসছি, তারা 93% তো তারা স্বপ্নেও ভাবেনি যে 93% তাদের কোটা দেওয়া হবে। তা প্লাস আমি তো এটা 98 মনে করি, কারণ আর যে 5% যে মুক্তিযুদ্ধ এবং বীরাঙ্গনার সন্তানদের জন্য আছে, 14 বছর বয়সেও যদি কেউ মুক্তিযুদ্ধে জয়েন করে থাকে, তার সন্তানের তখন চাকরির বয়স নেই, তা আলটিমেটলি এই 5% তো তাদের ঘরে যোগ হবে। কারণ বলা আছে কোটার শূন্য থাকলে এটা বেঁধা যাবে, 98% তাদের দেওয়া হয়েছে। তারপরেও ক্ষোভ কেন? এখন তাদের যে দাবিগুলি কি, হত্যাকাণ্ডগুলির বিচার, এটা আমি আপনি সবাই চাই, এটা অনেক আগে না আমি চাই, এবং এই বিচারের জন্য তো একটা কমিশন গঠন করা হয়েছে, প্রধান বিচারপতি বিচার বিভাগে তদন্ত করে। এখানে আবার একটা সাবমিশন থাকবে যে বাংলাদেশে কিন্তু তদন্ত কমিশন গঠন করা মানে মনে হয় যে জিনিসকে কবর দিয়ে দেওয়া। এই তদন্ত কমিশনের রিপোর্টটা যাতে প্রকাশিত হয়, এটা আমি সরকারের কাছে তদন্ত কমিশনের রিপোর্টটা যাতে প্রকাশ পায়, এটা আমার একটা দাবি থাকবে। আর কি আছে তাদের দাবি? আহত যারা হয়েছে, সরকার বলেছে যে তাদের চিকিৎসার দায় নেবে, আজকে আইনমন্ত্রী বলেছে। আরেকটা তাদের দাবি হচ্ছে তাদের বিরুদ্ধে মামলা করা, সেটাও আজকে মন্ত্রী ক্লিয়ার করেছেন যে না, সেটা বলেছে যে সাধারণ শিক্ষার্থী যারা, না এটা মন্ত্রী ক্লিয়ার করেছেন যে কাউকে হয়রানি করা হবে না। তাদের আরেকটা দাবি আছে যে কি, যারা নিহত হয়েছে তাদের পরিবারকে ক্ষতিপূরণ এবং পরিবারের একজনকে চাকরি দেওয়া হবে। এটাও কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, যদি অপরাধের সঙ্গে যুক্ত হয়ে যায়, সেটা আলাদা, অপরাধ আলাদা, শিক্ষামন্ত্রী স্পষ্টভাবে বলছেন অপরাধ, এটা এগুলো ক্লিয়ার হচ্ছে। কাজে আমার কাছে মনে হয়, আমি বলতে চাই যে যদি শিক্ষার্থীদের মধ্যে এই আন্দোলনের সূত্র ধরে কেউ যদি অপরাধের সঙ্গে যুক্ত, অপরাধ ইজ এ ডিফারেন্ট থিং। অপরাধ যে কেউ অপরাধ করলেই তার বিচার হবে, সেটা আলাদা প্রসঙ্গ। তারা বলেছে সাধারণ ছাত্র। তারপর আরেকটা কথা তারা বলেছে, তারা যাতে শিক্ষা জীবনে বা প্রতিষ্ঠানে কোনো রকম হয়রানির শিকার না, সেটা এত সবই তো মানা হয়েছে। আর চাকরির ব্যাপারটা যে প্রধানমন্ত্রী বলেছেন যারা নিহত হয়েছে তাদের উনি দেখবেন। এখন এখানে যে সব যে সরকারের বা পুলিশের বা আইনরক্ষীর গুলিতে নিহত হয়েছে তা তো না,
অন্য ঘটনাও তো আছে এর মধ্যে। কাজে তদন্ত না করে তো কাউকে দোষীও বলা যাবে না, কার গুলি থেকে এটাও বলা যাবে। কাজে আমি মনে করি তাদের সব দাবিগুলি মোটামুটি সলভ হয়েছে। এখন যদি কোনো রিজার্ভেশন তাদের থাকে তাহলে বুঝতে হবে এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে। এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে। ওনার কথাটা ধরে বলি যে সংখ্যা আমরা পাচ্ছি এখনো কেউ বলতে পারবো না যে এটাই একজ্যাক্ট সংখ্যা, এবং আমি বলবো এই সংখ্যার মধ্যে একজ্যাক্ট সংখ্যার মধ্যে কতজন ছাত্র, এখন মনে করেন একজন পুলিশ মারা গেছে, একজন সাংবাদিক মারা গেছে, দোকান কর্মচারী মারা গেছে, এদের দায়িত্ব মনে করেন পুলিশের দায়িত্ব ছিল ওখানে ইয়েটা থাকা, সাংবাদিকের দায়িত্ব ছিল জনগণের জনস্বার্থে তথ্য সংগ্রহ করা, এবং এরপরে টোকাই মারা যেতে পারে বা অন্য কেউ মারা যেতে পারে, এদের মধ্যে ছাত্র কতজন, এই বিষয়টা ডেফিনেটলি আসবে। এরপর আমি যে জিনিসটাকে মনে করতেছি, আমার বোধহয় আমাদের সময় প্রায় শেষ, আমি কিছু কথা বলতে চাই। এই কারণে আমি মনে করি আমাদের এটা এমন একটা অবস্থাতে আমরা গেছি, আমাদের প্রত্যেকেরই এই বিষয়টা নিয়ে চিন্তাটা করা উচিত। গভর্নমেন্টের কাছে একটা দাবি আসলে গভর্নমেন্টের প্রথম থেকেই যদি এটা সিরিয়াস হয় তাহলে কিন্তু অনেক দূর গভর্নমেন্টের দায়িত্বটা পালন হয়। এবং এর পাশাপাশি আমিও যখন দায়িত্ব গভর্নমেন্টের কাছে দিচ্ছি তখন আমারও দাবি উত্থাপন করতেছি, তখন আমারও একটা দায়বোধ থাকে এই তাদেরকে যাদের কাছে দাবিটা পেশ করতেছি তাদেরকে সময় দিতে হবে, একটু আমি একটা জিনিস বলি, বাংলাদেশের ইতিহাসে এই যে 30শে জুনের পরে বা জুন মাসের শেষ দিক থেকে ইয়ে করে আমরা 16-20 জুলাইয়ের মধ্যে আজকে প্রজ্ঞাপন পর্যন্ত পেয়ে গেলাম। এত যে কোনো সংগঠন থেকে যে কোনো দাবি উত্থাপন করে এত তাড়াতাড়ি কি সমাধান পেয়েছি আমরা? সরকারের সদিচ্ছা ছিল বলেই এটা হয়েছে। সরকারের বিচার বিভাগের সদিচ্ছা ছিল, সরকারের ছিল। সরকার যে প্রথমে যে বলতেছিল 7ই আগস্ট পর্যন্ত অপেক্ষা করো, এটাও ছিল যে সরকার চায়নি কোনো নজির সৃষ্টি করুক বিচার বিভাগকে ইন্টারভেন করে। এখানে কোনো না কোনোভাবে বিচার বিভাগ অবস্থার প্রেক্ষাপটে উদ্ভূত পরিস্থিতির কারণে বিচার বিভাগও কিন্তু তাদের যা 7ই আগস্টকে আগায় নিয়ে আসলো। এই যে তো এই জিনিসগুলোতে আমার কাছে মনে হয় আমাদের প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে ধরে নেওয়া উচিত যে ক্ষতি আমাদের হয়েছে সেটা অপূরণীয় ক্ষতি, কিন্তু আমরা যেন ভবিষ্যতের বিষয়ে সতর্কতা থাকতে পারি। এবং সেক্ষেত্রে গোয়েন্দা সংস্থা, এখানে গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে রাজনৈতিক দলগুলোর দায় আছে, আমাদের শিক্ষক সমাজ থেকে শুরু করে প্রত্যেকেরই কিন্তু দায়বদ্ধতা আছে। কিন্তু জনাব জাকারিয়া কাজল, দায়বদ্ধতার কথা এলো, দায়বদ্ধতার জায়গাটিতে আমরা কিছু কিছু রাজনৈতিক দলকে দেখতে পেলাম না কেন? এক, দ্বিতীয়ত যে শিক্ষার্থীদের বিষয়ে মামলার বিষয়ে আপনি বলছিলেন, শিক্ষার্থীদেরও দাবি আছে, যে শিক্ষাবিদকে পেটানো হলো, যে শিক্ষাবিদদের তাদেরকে পেটানোর সঙ্গে যদি কোনো শিক্ষার্থী দায়ী থাকে, অপরাধ যে করবে তাকে দায় নিতে হবে। এটা শিক্ষার্থী হোক, সাধারণ মানুষ হোক, পুলিশ হোক, আইনরক্ষী হোক, অপরাধ যিনি করবেন তাকে দায় নিতে, এটা ব্ল্যাঙ্কলি বলা যায়। কাজে এখানে ক্লাসিফিকেশন কে শিক্ষার্থী, কে পুলিশ, কে কি মিলিটারি, কে কি, এটা দেখার কোনো সুযোগ নেই। অপরাধের ক্ষেত্রে কোনো ছাড় না। দায়ের কথা না, রাজনৈতিক দলগুলো কোনো রাজনৈতিক দল তাদের উস্কানি দিয়েছে, তাই না? এবং এটা প্রকাশ্যে আমার এখানে একটা কথা আছে, দেখেন এই আন্দোলনের প্রথম থেকেই কিন্তু সরকারি দলের কোনো মন্ত্রী বলতেছিলেন যে এর মধ্যে অনুপ্রবেশ ঘটবে, এই করবে, ঘটছে, তারা কিন্তু প্রেডিক্ট করছিলেন। আমার কাছে একটা $1 মিলিয়ন কোশ্চেন, আপনারা যদি প্রেডিক্ট করতে পারেন এবং যে প্রেডিকশনটা পরে কারেক্ট বলে প্রমাণিত আপনারা প্রেডিক্ট করতে পারলেন, প্রোটেক্ট করতে পারলেন না কেন? এই ব্যর্থতার দায় কিন্তু তাদের নিতে হবে। আমরা কেবল গোয়েন্দা সংস্থার কথা বলছি, গোয়েন্দা সংস্থার ব্যর্থতা আছে, কিন্তু যারা যেই পলিটিশিয়ানরা আপনারা প্রেডিক্ট করলেন, আপনারা আমি সাধারণ মানুষ আমাকে প্রোটেক্ট করতে পারলেন না কেন? এই দায়টাও তাদের নিতে হবে। অধ্যাপক ডক্টর আবুল কাশেম মজুমদার এবং জনাব জাকারিয়া কাজল, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, শুনছিলেন এই আলোচনা, এবং এই আলোচনা অনেকগুলো বিষয় এলো, কোটা প্রসঙ্গ এলো, কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে যারা জড়িত তাদের প্রসঙ্গ এলো রাজনৈতিক প্রসঙ্গ, এবং আমরা যেটি নিয়ে আলোচনা শুরু করেছিলাম, কমেছে উৎকণ্ঠা, বাড়ছে স্বস্তি। আমরা চাই একটি স্বস্তিদায়ক বাংলাদেশ। সেই স্বস্তিদায়ক বাংলাদেশ গঠনের লক্ষ্যে বা সেই স্বস্তিদায়ক বাংলাদেশ আবারও সবার জন্য নিশ্চিত করার লক্ষ্যে সরকার কাজ করছে, নানা সিদ্ধান্ত নিয়েছে আজ সারাদিন, এবং আশা করছি খুব শিগগিরই স্বস্তির জায়গাটিতে আমরা হয়তো যেতে পারবো। কিন্তু একই সঙ্গে প্রত্যেকটি জনগণের ভূমিকার প্রয়োজন আছে। আমরা কি নাশকতা দেখেও চুপ থাকব? আমরা কি অন্যায় দেখেও চুপ থাকব? নাকি আমার জায়গাটি, আমার আবাসস্থলটি, আমার এলাকাটি
স্বস্তিদায়ক করতে আমি ভূমিকা নেব। আজকে থেকে আমাদের প্রতিটি নাগরিক যদি আমরা স্বস্তিদায়ক এলাকা তৈরির জন্য, স্বস্তিদায়ক আবাস তৈরির জন্য কাজ শুরু করি, তাহলে আমাদের নিজস্ব যে জায়গা, আমাদের এলাকা, আমাদের আবাস, আমাদের বাংলাদেশ কখনো আমাদের জন্য অস্বস্তিদায়ক হবে না। সবাইকে ধন্যবাদ। আগামীকাল এই অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন।